বাজি কারখানা, বাড়িতে বাজি মজুত আর প্রাণকে বাজি রেখে এই বাজি ব্যবসায় মত্ত হয়ে ওঠা। খাদিকুল, রথতলা, দত্তপুকুর থেকে ঝোলাঘাট, একের পর এক ছবি আমরা দেখেছি। কিন্তু মদত বা প্রশাসনিক মদত বা শাসক মদত, এই মদতের প্রশ্ন একের পর নয় একাধিকবার আসছে। কিন্তু তারপরেও তরতাজা প্রাণ হানির ঘটনা ঘটছে। শুধু তাই নয়, 6 মাসও পৃথিবীর আলো দেখবার মেয়াদ যে ওখানেই ফুরিয়ে যেতে পারে তাও ভাবনার অতীত ছিল। কিন্তু এরপরেও প্রশ্ন, চারজন সন্তান যে বাড়িতে লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, একজনের বয়স 6 মাস, একজনের বয়স 8 মাস, তারপরেও কতটা দুঃসাহস, কতটা স্পর্ধা থাকলে এই কারখানার মালিকেরা অনুমতি করানো কারখানা ফেলে বাড়িতে বাজি মজুত করতে পারে? আর এখান থেকে প্রশ্ন উঠছে, কারণ ঝোলাহাট সেই প্রশ্ন তুলে দিয়েছে। দিকে দিকে প্রাণঘাতীর ঘটনা, খাদিকুল থেকে শুরু করে রথতলা, দত্তপুকুর, একাধিক ছবি এর আগে একের পর এক হচ্ছে। কোথায় নজরদারি? মারণ বাজি কাটছে প্রাণ, তাহলে তার দায় কার? বোমা, গুলি, বারুদের স্তূপে বাংলা। এবারেও কি ঘুম ভাঙবে প্রশাসনের? কারণ আজ এপ্রিলের 1 তারিখ, 31শে মার্চ যে ঘটনা ঘটলো, 7ই ফেব্রুয়ারি কল্যাণীতে সেই একই ঘটনা ঘটেছে, একইভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু শিক্ষা আমরা নিচ্ছি কি? আর এখান থেকেই আমরা আজকে ডিবেটের আলোচনায় যাওয়ার চেষ্টা করব। আজ ডিবেটে আমার সঙ্গে আলোচনায় যারা রয়েছেন তাদেরকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলাম সাহেব। আমি নজরুল সাহেবকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সকলকে স্বাগত জানিয়ে আমি একদম প্রথম যে প্রশ্ন নজরুল সাহেবের কাছেই রাখতে চাইব। নজরুল সাহেব, এই ঝোলাঘাটের ঘটনা, যেখানে কারখানা অনুমতিপ্রাপ্ত হলেও সেই কারখানায় নয়, নিজের বসত বাড়ি, জনবসতিপূর্ণ এলাকায় বসত বাড়িতে বাজি তৈরির সরঞ্জাম মজুত করতেন এই 2 ভাই, অর্থাৎ সেই বাজি কারখানার মালিক যারা চন্দ্রকান্ত বণিক, তুষার বণিক। কিন্তু সবটাই প্রশাসনের চোখের বাইরে ঘটেছে তেমনটাও নয়। তার পিসামশাই বলছে যে সবাই সবটা জানে, তারপরেও তা ঘটলো এবং 8টি প্রাণ চলে গেল। নজরুল সাহেব, প্রশাসনের, বিশেষ করে পুলিশ প্রশাসনের অসততার মূল্য দিতে হলো আজকে যাদের প্রাণগুলো গেল। আপনারা লাইসেন্স আছে এরকম কথা বলছেন, কিন্তু আমি একটা খবরের কাগজেও পড়ছিলাম যে ট্রেড লাইসেন্স আছে। তো ট্রেড লাইসেন্স তো পৌরসভা বা পঞ্চায়েত এরা দেয়, কিন্তু বাজি তৈরির লাইসেন্স তারা দিতে পারে না। সেটা দেওয়ার জন্য নির্দিষ্ট অথরিটি আছে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে পোর্টালও আছে। আমাদের এখানে যে শিল্পসাথী পোর্টাল আছে সেখানেও কিভাবে দরখাস্ত করতে হবে এবং তার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে, কারখানা শুরু করার আগে কি শর্ত পূরণ করতে হবে, কারখানা শুরু হলে কি শর্ত পূরণ করতে হবে, রিনিউ করতে কি শর্ত পূরণ করবে, সেটা খুব পরিষ্কারভাবে বলা আছে। সেগুলো যদি হতো তাহলে এই বিস্ফোরণ ঘটার কোনো সম্ভাবনা ছিল না। আপনারা যেটা দেখাচ্ছে যে দেখুন, ঘরের ছাদ উড়ে গিয়েছে, বাড়ির দেওয়াল উড়ে গিয়েছে, বাড়ির জিনিসপত্র উড়ে গিয়ে অনেক জায়গায় পড়েছে, 8 জনের মৃত্যু তো হয়েছে। তো এই যে বিস্ফোরণের মাত্রা, এটা ওই সাধারণত আমরা যাকে গ্রিন ফায়ারওয়ার্ক বা সবুজ বাজি বলে তার ফলে হয়েছে বলে মনে হয় না। এবং আমি খানিকক্ষণ আগে একটা চ্যানেলে দেখছিলাম যে ওখানে বস্তা ভর্তি এই তৈরি বোমা, অর্থাৎ মানুষ মারা বোমা পড়ে আছে বলে মনে করা হচ্ছে,
যেটা খড় দিয়ে চাপা দেওয়া ছিল, একদমই নজরুল সাহেব, সেই সেগুলো ছবিও যদি আমরা এই বের মুহূর্তে হয় দেখাচ্ছি, যেভাবে বস্তা বন্দি বোমা খড় দিয়ে চাপা দেওয়া অবস্থায় রয়েছে সেই ছবিও আমরা দেখাচ্ছি। এবং এখান থেকে নজরুল সাহেব যে বিষয় আপনি বলছিলেন, দেখুন এই বোমা তৈরি করার জন্য তো কোনো লাইসেন্স দেওয়া হয় না। তাহলে আপনারা যে বলছেন যে অনুমতি আছে, তো এই বোমা তৈরির অনুমতি তো থাকতেই পারে না। এখন গ্রিন বাজির অনুমতি আছে কি না আমি জানি না, মানে কাগজ পড়ে বা টিভি চ্যানেল দেখে আমার মনে হয়নি যে তাদের গ্রিন বাজির বেশ লাইসেন্স নজরুল আছে। সাহেব আমি আপনার কাছে আসবো, কিন্তু সবার প্রথম একটা কথা বলি, আমরা নই, স্থানীয় বিধায়ক, পাথর প্রতিমার যিনি বিধায়ক এমএলএ সমীর কুমার জানা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন বৈধ কাগজপত্র রয়েছে, বৈধতা রয়েছে কারখানার। কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন যে 15 কেজি থেকে 500 কেজি পর্যন্ত ওজনের এই বাজি মজুত রাখবার জন্য যেভাবে কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভের লাইসেন্স নেওয়া হয়, এবং শুধু তাই নয়, আপনি সবুজ বাজি বানানোর ছাড়পত্রের কথা বলছিলেন যা নিরি দিয়ে থাকে, কিন্তু নিরির পরিসংখ্যান বলছে মাত্র 26টি সংস্থাকে এই সবুজ বাজি দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এদের আছে কিনা সে প্রশ্ন আমাদের উত্তর মেলেনি। তবে এই চন্দ্রকান্ত, তুষার, এদের পিসে মশাই ঠিক কি বলছেন একবার শোনালে হয়তো আমার আজকের প্যানেলিস্টদের ধারণাটা অনেক বেশি স্পষ্ট হবে। শুনুন। এবার কারখানার লাইসেন্স ছিল, লাইসেন্স দিয়েছেন, লাইসেন্স আছে অফিসাররা সব ছিলেন, এমএলএ ছিলেন। না, আমি বলছি কারখানার যে বাজি তৈরি হতো অনুমতি ছিল, হ্যাঁ 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 লাইসেন্স আছে। লাইসেন্স আছে, কিন্তু বাড়িতে যে এত মানে স্টক মজুত করতো হ্যাঁ। কি লাইসেন্স ছিল? না 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 এটার কোনো না, লাইসেন্স কারখানার লাইসেন্স আছে। কারখানা। তা আপনারা তো বারণও করেছিলেন নাকি এর আগে বাড়িতে এত বাজি মজুতের জন্য বারণও করেছিলেন? আমি যখন এসে ওদের জামাই হয়ে বারণ করি যে বাবা তোরা এইসব আগুনে খেলা করিস নি, বিচ্ছিরি জিনিস, বলে আমার লাইসেন্স করা আছে। আমি যত লাইসেন্স থাকে এটা বাড়ির ভিতর চলে না, এর বাইরে কারখানা করতে হয়। বলে আমি কারখানা করেছি পিসমশা বাইরে। আমি এসে একদিন দেখলাম কারখানা আছে, ও আছে, ওদের বাসের ওপর অফিসারেরা এলো, খাওয়া দাওয়া করলো, সব ছিল। কোথায় অফিসাররা? ওই থানায় থেকে অফিসারের যে এমএলএ ছিল, কখন? ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি ওই বাদিটা হই প্রথমে হ্যাঁ, প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। না, টাকাটা কে খেয়েছিল? ও এখন কাজ ধরবো, বিধায়ক ধরবো, কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিচ্ছে, তারাই সব থাকে, কার নাম করবার। টাকা নিয়ে যেত? হ্যাঁ, প্রতি মাসে টাকা নিয়ে যেত। লাইসেন্স দেওয়ার জন্য টাকা কারখানা, আর মাসে ওই লাইসেন্সের টাকা নিয়েছে, আর ওই পুলিশ মাসে মাসে ওদের একটা পুলিশের টাকা নিয়ে যায়, মানে ঢোলা থানা। ডলার টাকা পয়সা নিয়ে যায়, ফলে বাড়িতেও যে বাজি টাজি রেখেছে পুলিশ কোনোদিন দাবি করে না, কোনোদিন কিছু বলে না। না। এগুলো আপনারা দেখেছেন, এই যে পুলিশ আসে, বিধায়ক আসে, এখানে খাওয়া দাওয়া করে, টাকা আমি একবার আমার নজরে পড়েছি, প্রচন্ড সম্পর্ক। ভালো দল, ও কি কোনো দল করে? হ্যাঁ, ও তৃণমূল করে। এ চন্দ্রকান্ত নজরুল সাহেব আপনি শুনলেন, পুলিশ মাসে মাসে অর্থাৎ মাসোয়ারা নিত, বিধায়ক তিনি সবটা জানতেন, লাইসেন্স করা থেকে শুরু করে কারখানা চালানোর জন্য এদেরকে তোষামত করতে হতো। আমি সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, এর পরেও কিভাবে দেখছেন এই একের পর এক ঘটনা? অনেক কিছু তো হচ্ছে, বাজির জন্য একদম ক্লাস্টার তৈরি করে দেওয়া হচ্ছে, কতটা হচ্ছে আমি জানি না, কিন্তু এরপরেও এই ঘটনা ঘটছে বাংলায়। দেখো তিথি, এই ধরনের বাজি কারখানা প্রচুর জায়গায় রয়েছে, যারা টেন্টেকল ছড়িয়ে রয়েছে, এবং বিভিন্ন পুজো, যেহেতু বাসন্তী পুজো তার আগেই এই ধরনের, যেহেতু পুজোর আগে এটা বেশি হয় বা যে কোনো অনুষ্ঠানের আগে, এবং আমরা ভোটের আগেও হয়, ভোটের আগেও হয়, এবং ক্রিকেটের কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেও যে ধরনের বোমা, মানে এই যে শব্দবাজি ফেটেছে, সেটা পুলিশ প্রশাসনের নাকের ডগার একদমই আগে। কিন্তু পুলিশ প্রশাসন তখন ঘুমন্ত অবস্থায় থাকে, আমরাও আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠি। কিন্তু ঘটনা হচ্ছে যে এই লাইসেন্সটা পাওয়ার ক্ষেত্রে, যেটা নজরুলবাবু বললেন, এত সহজে লাইসেন্স পাওয়া যায় না, এবং গ্রিন বাজির মধ্যে যে পার্থক্য রয়েছে, এবং আমাদের দেখা যায় যে এই ধরনের মানে এই যে শব্দবাজি তা একদমই নিষিদ্ধ, এবং সেটা যখন দেখা যাচ্ছে, এবং সেটা বিষয়ে প্রশাসনের আরো বেশি করে ব্যবস্থা নেওয়া, এবং এগুলো এইটা প্রথম না, এই যে এইভাবে। কিন্তু সুকান্তদা, আমি অবাক হয়ে যাচ্ছি, বোধহয় আমি একা নই, অবাক হওয়ার তালিকায় আপনি কিংবা বাংলার প্রচুর সাধারণ মানুষজনও রয়েছে, যাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করছি, বিধায়ক থেকে স্থানীয় কাউন্সিলর, জনপ্রতিনিধি, পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধান, তারা কি করছেন? তারা সবটা জানছেন, তারপরেও মৃত্যুপুরী হওয়ার অপেক্ষা করছেন।
আসলে একটু আগে যে যিনি বলছিলেন ওখানে শোনা গেল তোমাদের বুম হাতে যিনি সাংবাদিক প্রশ্ন করছিলেন, ওখানে দেখা গেল যে পুলিশকে মাসোহারা দেয়া, এবং এটা কিন্তু অত্যন্ত অন্যায়। যে এটা কিন্তু যেটা বারুদের স্তূপ, আর যে কোনো ক্ষেত্রে এই সকল জায়গায় যেগুলো স্পর্শকাতর, এই সকল জায়গায় পারমিশন নিতে গিয়ে যদি পুলিশের এই ধরনের মাসোহারার মাধ্যমে পারমিশন পাওয়া যায়। সুকান্ত, বিধায়ক কি করছিলেন? বিধায়কের কথা উল্লেখ করা হয়েছে, আপনি বোধহয় শুনতে পাননি। কিন্তু দেখো, বিধায়ক, আমার মতে বিধায়কের সব জায়গায় জানি না উনি কি বক্তব্য আছে, কিন্তু বিধায়কের এখানে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ জায়গা নেই। কারণ এটা তো প্রশাসন, মূলত একটা বোর্ড, পরিবেশ সুরক্ষা বোর্ড রয়েছে, অনেক কিছু রয়েছে, এরা পারমিশন দেয়। কিন্তু তার একটা জনপ্রতিনিধি হিসেবে বক্তব্য যেমন উনি রেখেছেন, সেই বক্তব্যটা খুব সাধারণ ধরনের। কিন্তু ওনার এই বিষয়ে যদি উনি জেনে থাকেন, তাহলে অবশ্যই তাকে আগে এই বিষয়ে মানে প্রশাসনকে জানানো প্রয়োজন ছিল, ওনাদের আরো বলা প্রয়োজন ছিল যারা এর সঙ্গে যুক্ত আছেন। বেশ, আমি জয়দার কাছে আসবো, তবে তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, অর্থাৎ স্থানীয় মানুষজন তারা গতকাল অব্দিও জানতেন না যে খড়ের গাদায় এভাবে বস্তাবন্দি বা বালতিবন্দি, জারবন্দি বোমা বা বিস্ফোরক থাকতে পারে। আজ খবর পাওয়ার পর উৎসুক মানুষজন সেখানে পৌঁছলেন, আর তারপর তড়িঘড়ি পুলিশের কনস্টেবলও সেখানে পৌঁছে গেলেন। যদিও কোনো উচ্চপদস্থ আধিকারিকের দেখা মেলেনি, তবে এলাকা ফাঁকা করবার তৎপরতা নজরে এসছে। জয়দা, উচ্চপদস্থ আধিকারিক ওখানে পৌঁছবে কি করে তিথি? একটা জিনিস বুঝতে হবে, যারা ওখান থেকে মাসোহারা পায়, যারা ওখান থেকে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে গিয়ে টাকাটা তুলে আনে, তাদের নিজের পকেট ভরে, এবং তারা জানে যে এটা যদি কোনো বাড়িতে, কোনো বাসস্থানে এটা মজুত করা হয়, সেখানে কোনো না কোনো সময় যদি পান থেকে চুনটি খসে, প্রাণ যেতে পারে। এবং সেই প্রাণটা যখন যাবে, সেটা কত বয়সের প্রাণ যাবে সেটা কিন্তু কেউ গায়ে বায়ে দেখবে না। ঠিক আমরা গতকালকের যে ঘটনা দেখলাম, মানে 6 মাস তার জীবন হয়নি একটি শিশু, পৃথিবী সে একটা বছর দেখলো না, সেই শিশুর মৃত্যু হলো, এবং আই গেস 7 জন প্রায় মারা গেছে এই ঘটনায়। আমার বক্তব্য হচ্ছে, যতটা সহজ করে আমরা এই বিষয়টা দেখছি, ততটা কিন্তু সহজ নয়। নজরুল বাবু যেটা বললেন প্রথমে, সেটা একটু আসি। সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স মানে কি কি ল মেনটেন করতে হয়, কি কি স্পেসিফিকেশন মেনটেন করতে হয় এরকম একটা ব্যবসা করার জন্য। সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ গ্রিন ক্র্যাকার্স। এই গ্রিন ক্র্যাকার্স এর ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রথম হচ্ছে কোথায় হবে, তার আশেপাশে কতটা জায়গা ফাঁকা থাকবে, সেটা কতটা সিকিউর হবে, সেখানে বাসস্থান থাকবে কিনা, সেখানে কোনো রেসিডেন্সিয়াল এলাকা আছে কিনা, এবং যা যা নিয়ম কানুন মেনে অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করার পরে কাকে দেওয়া হলো এই লাইসেন্স, তার একটা কিন্তু তালিকা রাজ্য সরকারের কাছে থাকার কথা। তার মানে 1 সেকেন্ড লাগবে যে কাদের কাদের এই রেজিস্টার্ড, এই লাইসেন্স দেওয়া হয়েছে ম্যানুফ্যাকচারিং অফ গ্রিন ক্র্যাকার্স, তার কিন্তু তালিকা আমরা 1 সেকেন্ডে পেয়ে যাব। আমার ধারণা এই ব্যক্তির কোনো লাইসেন্স ছিল না ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ গ্রিন ক্র্যাকার্স, এটা আমার দৃঢ় ধারণা। কারণ যদি কারোর কাছে প্রপার ডকুমেন্ট থাকতো, তাকে কিন্তু মাসোহারা দিতে হতো না। দ্বিতীয় বিষয় আসি, দেখো তিথি, আমি, তুমি কেন, সুকান্ত দা কেন, সকলে আমরা কালী পুজোর সময় বা উৎসবের সময় বাজি ফাটাই, এবং এনাদের মতো ম্যানুফ্যাকচারার যারা বিভিন্ন জায়গায় বিক্রি করেন, বিভিন্ন দোকানে বিক্রি হয়, সেখান থেকেই কিন্তু বাজিটা কিনে ফাটাই। কোনোদিন দেখেছো একটা কালী পটকা হোক, বা একটা চকলেট বোমাই হোক, বা একটা ফুলঝুরি হোক, বা একটা তুবড়ি হোক, ফাটাতে গিয়ে কোনো বাড়ির চাল উড়ে গেছে? আমি এখান থেকে জয়দার এই বক্তব্যটা থেকেই আমি নজরুল সাহেবের কাছে আসবার চেষ্টা করব। নজরুল সাহেব, কোথাও একটা এই মাসোয়ারা বা এই যে একটা টাকার অ্যামাউন্ট, সেই সকলকে, প্রত্যেকটা স্তরকে শান্ত রাখবার জন্য, তোষামত করবার জন্য, তাহলে তার জন্যই কি আরো বেশি ঝুঁকি নিচ্ছেন বাজি কারখানার মালিকরা? কারণ বিক্রি বাট্টা যা হবে, বাজারের চাহিদা যা থাকবে, লাভ যত হবে, তার থেকে তো তার ভাগও দিতে হবে এই কয়েক পক্ষকে যারা দফায় দফায় ভাগ হয়ে আসছেন। মানুষ মারার জন্য যে বস্তা বস্তা বোমা আপনারা দেখছেন, সেটার জন্য কোনো লাইসেন্স দেওয়া হয় না। যে বিভিন্ন লোক, এমনকি আপনারা এমএলএর নাম বলছেন, তো সে লাইসেন্স যদি থাকে, তো এখানে পৌরসভা বা কারোর থেকে ট্রেড লাইসেন্স থাকা মানে বাজি তৈরির লাইসেন্স নয়। বাজি তৈরির লাইসেন্স আছে কি না, আমি তো বললাম যে কারখানা তৈরি করার আগে এবং তৈরি করার পরে অনেকগুলো শর্ত পূরণ করে তবে লাইসেন্স পাওয়া যায়।
এবং যাকে লাইসেন্স দেওয়া হয় তার তালিকা আমাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে সেই বোর্ডের যে ওয়েবসাইটে থাকে, আপনারা ওখানে গিয়ে চেক করতে পারবেন, একদম। দেখতে পারবেন যে এদের এরকম কোনো লাইসেন্স নেই আমার যতদূর ধারণা। এবং লাইসেন্স যদি থাকেও তাহলে তো বোমা তৈরির জন্য লাইসেন্স নাই। লাইসেন্স যদি থাকেও তাহলে তো বাড়িতে বিস্ফোরক মজুত করার জন্য কোনো লাইসেন্স নাই। একদমই নজরুল সাহেব, লাইসেন্স যা যদি হয়েছে সেই থাকেও- সবটাই বেআইনি। কারণ ট্রেড লাইসেন্স তো আপনার আমার বাড়িতে যে কোনো ছোট ব্যবসার ক্ষেত্রেই আমরা ট্রেড লাইসেন্স করাতে পারি, কিন্তু ট্রেড লাইসেন্স আর বাজি বা গ্রিন ফায়ার ক্র্যাকার সেগুলোর জন্য তো সেই সমান লাইসেন্স তেমনটা নয়, তার জন্য আরো অনেক স্টেপ পার করতে হয়। আর এখান থেকেই যে একের পর এক ছবি নজরে এসছে, দেখাবো আপনাদের। এগলার খাদিকুল হোক কিংবা বজবজের ঘটনা হোক, 7ই ফেব্রুয়ারি কল্যাণীর ঘটনা হোক, কিংবা দত্তপুকুরের এই যে ঘটনা যা 27 আগস্ট 2023 ঘটেছে, খাদিকুলের ঘটনা যা ঘটেছে 16ই মে 2023, নুঙ্গি মহেশতলার ঘটনা 20 মার্চ 2023, চম্পাহাটি দক্ষিণ 24 পরগনার হারালের ঘটনা 28 ডিসেম্বর 2024, এরপর গতকালের ঘটনা রায়পুর পাথর প্রতিমা, একই ছবি। সর্বত্রই এই ক্ষুদ্র শিল্প যা প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে, প্রাণঘাতী মারণ ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে, আর 2 টাকা রোজগারের আশায় মুখে কুলু পাচ্ছেন সেখানকার মানুষজন, কিন্তু বিস্ফোরণের ভয়াবহতা সম্পর্কে হয়তো তারা কিছুই জানেন না। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই ঝোলাহাটে। সরাসরি আলোচনায় ফিরবো, সময় যেহেতু খুব সীমিত, আমি সুকান্তদার কাছে যাওয়ার চেষ্টা করবো। সুকান্তদা, এই মুহূর্তে তো রাজনৈতিক দলগুলি ভোটমুখী হয়েছে, 26-এর ভোট, তার আগে এই একের পর এক ঘটনা, যদিও আপনি বলতেই পারেন যে বাসন্তী পুজো উপলক্ষে এই ঘটনা সামনে এসেছে, কিন্তু উপলক্ষ যাই হোক, কারণটা তো বড়, নিমিত্ত মাত্র নয়। সুকান্ত, অডিওটা সম্ভবত মিউট করা রয়েছে, একটু দেখে নেবেন প্লিজ। মানে পরিবেশ মন্ত্রক মূলত যেটা বলেছে যে যেটা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, সবুজবাজি ছাড়া এবং নিরি যাদের যাদের মূলত ইয়ে করবে, মানে স্বীকৃতি দেবে, তারাই একমাত্র গ্রিনবাজি তৈরি করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 19টি এরকম সংস্থা রয়েছে বা বাজি কারখানা রয়েছে যাদের কিন্তু এই ধরনের অনুমতি রয়েছে। বাকিটা এই যে তুমি যে বললে আর্থিক লেনদেন এর মাধ্যমে হচ্ছে। এবং আরেকটি ঘটনা যেটা তুমি বললে, এর থেকে একটা ভয়ানক বিষয় আছে যে এই বাজি তৈরি করতে গিয়ে কিন্তু শুধু সাধারণ মানুষ, নবজাতক শিশু তাদের মৃত্যু হয়েছে তা নয়, এটা কিন্তু একটা ভয়ানক দিক রয়েছে যেখান থেকে বহু বিস্ফোরণ হয়, যেটা হাত বোমা, গ্রেনেড বোমা যে সকল তৈরি করার বিভিন্ন অভিযোগ রয়েছে, সেই বিষয়ে প্রশাসনের তৎপর হওয়া উচিত এবং রাজনৈতিক দল নিরপেক্ষভাবে এটা করা উচিত। কারণ এটা না করা গেলে আজকে যেটা হলো এই ধরনের, কারণ দেখো বাড়িতে বোমা মজুত করা এগুলো তো কোনো পারমিশন নেই, এর একটা নির্দিষ্ট বিধি রয়েছে, নিয়ম বিধি রয়েছে, কিন্তু সেগুলোকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। এবং এই অঞ্চল এখান থেকে আমি জয়দার কাছে আসবার চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় মানে শুধুমাত্র রাজনৈতিক দিক নির্বিশেষে নয়, কোথাও একটা ব্যক্তিগত আত্মতুষ্টির কিছু ব্যাপার থাকে। আমি একদম স্পেসিফিক কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারবো না, কারণ আমার হাতে সেই প্রমাণ নেই, কিন্তু একের পর এক ঘটনায় এই যে স্থানীয় জনপ্রতিনিধি বা যেই এলাকায় যে প্রভাবশালী, তাদেরকে সন্তুষ্ট রাখা, তাদেরকে তোষামত করা, পুলিশকে মাসে মাসে টাকা দেওয়া, এই সন্তুষ্টিকরণের একটা ব্যাপার, তাতে আমরা আরো মারণ ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছি কিনা আমার জানা নেই, কিন্তু পরিস্থিতি তাই বলছে। জয়দা, আমি ডকুমেন্ট হাতে নিয়েই বলছি, আমার কাছে লিস্ট আছে কতজনকে দেওয়া হয়েছে, কতজনকে এই পারমিশন দেওয়া হয়েছে, আমার কাছে লিস্ট আছে। আমি শিওর এর মধ্যে সেই ব্যক্তি নেই। দ্বিতীয় হচ্ছে, আমি বলে দিই, এটা পুরোটা একটা র্যাকেটটা কি, পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার বা তৃণমূল নেতারা তারা বলছে যে দেখো, যে র মেটেরিয়ালসটা বোমা মধ্যে লাগে সেটাকে যদি আমরা বাজি কারখানার মধ্যে নিয়ে চলে যাই তাহলে আমাদের সুবিধা হবে বোমাটা বাঁধতে। পলিটিক্যালের পুরো যে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, আপনি বলছেন কি যখন নির্বাচন হচ্ছে, আগামী 26-এ নির্বাচন আছে, এখন থেকে এগুলো মজুত করা হচ্ছে, এই বোমাগুলোই বেরোবে নির্বাচনের দিনে, নির্বাচনের আগে যখন নির্বাচনের প্রচার করবে বিরোধীরা, তাদের উপরে ফেলা হবে, বিজেপির উপরে ফেলা হবে এই বোমগুলো, তার জন্য এগুলো স্টক করা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। আজকে তৃণমূলের বিধায়ক এবং পুলিশ তারা পয়সা নিয়ে এই জিনিসগুলো করছে, আপনারাই দেখাচ্ছেন কেন করছে, তাদের স্বার্থ কি? নট অনলি মানি,
তারা জানে যে আগামী দিন তারা মানুষের ভোট নিয়ে নির্বাচনে জিততে পারবে না, তাদেরকে বোমা গুলি বন্দুক দিয়েই নির্বাচন জিততে হবে। তার কারণেই কিন্তু এই রকম বেআইনি বাজি কারখানার নামে বোমা বাঁধা চলছে এবং বোমা সেখান থেকে আমি একদম ওয়ান লাইনার নজরুল সাহেবের কাছে একটাই প্রশ্ন রাখতে চাইবো যে এর নিষ্পত্তি কবে কিংবা কিভাবে, আর কত প্রাণ গেলে ঘুম ভাঙতে পারে প্রশাসনের? শত শত প্রাণ গেলেও প্রশাসনের ঘুম ভাঙবে না। এটা যদি বন্ধ করতে হয় তাহলে মানুষদের সচেতন হয়ে অসৎ লোকদের ভোট দেওয়া বন্ধ করতে হবে, ভোটে রিগিং বন্ধ করতে হবে। আপনারা জানেন যে 2021 সালে এমএলএরা নির্বাচিত হয়েছেন, তাদের 54% বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে এবং এদের 49% বহু কোটিপতি, অর্থাৎ ধনী লোক যারা ক্রিমিনাল তাদেরকে আমরা ভোট দিয়ে এমএলএ করছি। তাহলে এটা কি করে বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে না। বলবো বেশ, এবং অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকে, এবং তার পাশাপাশি যে বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব, অর্থাৎ সুকান্ত দা, জয়দা এবং নজরুল সাহেব ছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানাবো আপনাদেরকে। এবং এখান থেকে দাঁড়িয়েই যে বিষয়গুলোর দিকে পরবর্তীতে নজর থাকবে, এই গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, বা এই যে সহস্র প্রাণ গেলেও প্রশাসনের ঘুম না ভাঙার যে বিষয় নজরুল সাহেব বললেন, তা কিন্তু আমাদের আপনাদের সকলের আগামীর জন্য যথেষ্ট ভয়ঙ্কর। সেই ভয়ঙ্করতার দিকে এগোতে আমরা সত্যিই এগোবো নাকি দুবার ভাববো, সেদিকেও আমাদের নজর থাকবে। ডিবেট এখানেই শেষ করছি, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।